হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুচিস্মিতার ইংলিশ ক্লাস। চলো আজকে আমরা পড়বো স্ট্রেঞ্জ মিটিং। এসএলএসটি 9-10 এর পুরো সিলেবাসটা আমি তোমাদের 2 মাসে কভার করিয়ে দেবো। যদি তোমাদের স্পেশাল ক্লাস লাগে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 9339567060 এবং একটা কোর্স নিয়ে নাও এসএলএসটি 9-10 রিলেটেড, যেখানে আমি তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন করাবো যাতে তোমরা এই WBSSC টিচার রিক্রুটমেন্ট প্রসেসটাতে অংশগ্রহণ করতে পারো এবং সাকসেসফুল হতে পারো। আজ পড়বো কিন্তু আমরা স্ট্রেঞ্জ মিটিং, অথর উইলফ্রেড আওয়েন। চলো দেখে নিই। দিস ইজ ওয়ার পোয়েম। ঠিক আছে, এটা একটা যুদ্ধের রিলেটেড কবিতা এবং এই কবিতাতে আমাদের যিনি কবি তিনি যুদ্ধের যে করুণ অবস্থার কথা তুলে ধরেছেন এবং যুদ্ধের সত্যতা সেটাকে কিন্তু তিনি তুলে ধরেছেন। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন উইলফ্রেড আওয়েন। চলো আমরা এবার কবিতাতে চলে যাই। দেখো কি বলেছেন। It seemed that out of battle I escaped down some profound dull tunnel long since scooped through granites which titanic waves had groined. Okay, seemed কথাটা কি মানে? The word seemed suggests that the speaker is in a visionary state or fantasy that finally he escaped from the battlefield where soldiers are brutally killed. কবি এখানে একটা কল্পনার জগতে রয়েছেন এবং তিনি তার মনে হচ্ছে যে বোধহয় সম্ভবত তিনি ফাইনালি যুদ্ধক্ষেত্র থেকে পালাতে সক্ষম হয়েছেন। তাই সেমড কথাটা এখানে সাজেস্ট করছে দ্য পোয়েট ইজ ইন আ ফ্যান্টাসি অর ভিশনারি স্টেট। Yet also their encumbered sleepers groaned too fast in thought or death to be bestead. Encumbered means huddled together. দেখবে প্রায় তোমরা টিভিতে বা ফোনে দেখে থাকবে যখন কোনো যুদ্ধ হয় বা মাইথোলজি পুরনো যে মহাভারতের যুদ্ধে তোমরা দেখবে যখন সৈনিকদেরকে মেরে ফেলে রাখা হয় একজনের উপর আরেকজন 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 এরকম করে কি হয়, একটা স্তূপাকৃতিতে সৈনিকদেরকে ফেলে রাখা হয়। কবি বলেছেন যে ওই হেলে তিনি দেখতে পাচ্ছেন একজন সৈন্য তার উপর আরেকজন সৈন্য এরকম করে একবারে গাদাগাদি করে এক জায়গায় জড়ো হয়ে সৈন্য পড়ে রয়েছে। ঠিক আছে, এনকাম্বার্ড স্লিপার্স হচ্ছে ডেড সোলজার্স। তো ফার্স্ট ইন থট, তাদের দেখে মনে হচ্ছে তারা যেন চিন্তামগ্ন। অর ডেড টু বি বিস্টেয়ার্ড, অথবা তারা মৃত, তাই একেবারে তারা নড়ছে না কিছু না, একেবারে মোশনলেস হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখো, দ্য সোলজার্স ওয়ার কিল্ড অ্যান্ড লেফট হাডল টুগেদার ইন ডিপ পেইন, তাদেরকে মেরে তীব্র যন্ত্রণাতে ফেলে রাখা হয়েছে। দে ওয়ার মোর্নিং, তারা কিন্তু এখন বিলাপ করছে, কষ্ট পাচ্ছে। দে বিকেম মোশনলেস ইদার বাই থিঙ্কিং অফ দেয়ার পেইনফুল সাফারিং, তারা একেবারে গতিহীন রয়েছে কিসের চিন্তায়, চিন্তামগ্ন যে তাদের যে যন্ত্রণা পরিস্থিতি থেকে তাদেরকে এখন ভুগতে হচ্ছে, যে যন্ত্রণাকর পরিস্থিতিটা তারা যে কষ্টটা পেয়েছে যুদ্ধক্ষেত্রে সেটা কিন্তু তারা একেবারে ভুলতে পারছে না, সেই চিন্তায় কিন্তু তারা একেবারে মগ্ন, অথবা তারা মারা গিয়েছেন, সেই জন্য তারা মোশনলেস হয়ে দাঁড়িয়ে রয়েছে বা ওইভাবে শুয়ে রয়েছে। দেন অ্যাজ আই প্রোবড দেম, প্রোব মানে খুঁটিনাটি ভাবে পরীক্ষা করা, এক্সামাইন মাইনুটলি। দেন অ্যাজ আই প্রোবড দেম, অ্যাজ আই মিনস আই রেফার্স টু দ্য পোয়েট সোলজার, যিনি আমাদের কবি সোলজার, তিনি বলছেন যে যখন আমি তাদেরকে পরীক্ষা করতে গেলাম যে তারা বেঁচে আছে কিনা, ওয়ান স্প্র্যাং আপ মানে জাম্পড আপ মানে একবার লাফিয়ে দাঁড়িয়ে যাওয়া। এখানে যে সোলজার দাঁড়িয়ে পড়েছিল তিনি ছিলেন একজন জার্মান সোলজার এবং যিনি এখন মৃত। তাহলে কবিও মৃত, জার্মান সোলজারও মৃত। এখন জার্মান সোলজার দাঁড়িয়ে উঠে কবির দিকে তাকিয়ে যেন তাকে চিনতে পেরেছে, কোথাও তো একটা দেখেছে। কিভাবে চিনতে পারলো? কারণ এই পোয়েট সোলজার আর জার্মান সোলজার যুদ্ধক্ষেত্রে একে অপরের সাথে যুদ্ধ করছিলেন এবং এই জার্মান সোলজার কিন্তু আমাদের পোয়েট সোলজারের হাতেই কিন্তু মারা গিয়েছেন এবং নরকে আসার পর তিনি একটা দয়ার দৃষ্টিতে আমাদের কবির দিকে তাকিয়ে আছেন। কি অদ্ভুত না? যেই পোয়েট সোলজার আমাদের জার্মান সোলজারকে মেরে ফেললো তার দিকে দয়ার দৃষ্টি তাকানোর কি রয়েছে? Lifting distressful hands as if to blaze, and by his smile I knew that sullen hall, by his dead smile I knew we stood in hell. দেখো, লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস, ডিস্ট্রেসফুল মানে উন্ডেড অ্যান্ড পেনফুল। সে মানে জার্মান সোলজার উঠে দাঁড়িয়ে হাতটা এরম করে সে ওঠাতে চাইলো কার উপর? পোয়েট সোলজারের মাথার উপর হাত রাখতে চাইলো, যে উন্ডেড হাতটা, যে ক্ষতবিক্ষত হাতটা। অ্যান্ড অ্যাজ ইফ টু ব্লেস, যেন তিনি তাকে আশীর্বাদ করছেন। কি অদ্ভুত না? যেই পোয়েট সোলজার তাকে মেরে ফেলেছেন তিনি তাকে আশীর্বাদ করছেন।
বাই হিজ স্মাইল আই নিউ দ্যাট সালেন হল। এবং কবি ওই জার্মান সোলজারের যে হাসিটা দেখে তিনি এতক্ষণে নিশ্চিত যে অবশ্যই তারা যুদ্ধক্ষেত্র থেকে ডেফিনেটলি পালাতে সক্ষম হয়েছেন এবং এখন তারা নরকেই রয়েছে। সালেন্ট হল মানে হেল। বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল। তার ওই ডেড স্মাইল, স্মাইল কি কখনো মৃত হতে পারে? মানে ওই ডেড পার্সনের স্মাইল, জার্মান সোলজার যিনি মৃত তার স্মাইল দেখে তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ এখন আমরা ফাইনালি নরকেই আছি, যুদ্ধক্ষেত্রের বাইরে আছি। দেখো এক্সপ্লেনেশনটা পড়ি। দ্য জার্মান সোলজার রেজড হিজ হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেজ দ্য পোয়েট সোলজার অলদো দে ওয়ার এনিমি। যদিও তারা শত্রু ছিল একে অপরের, তবুও কিন্তু তারা ওই জার্মান সোলজার কবি সোলজারকে আশীর্বাদ করতে চাইলো। Why? Because when they were in the battlefield, they were enemies. But now, both of them are dead and standing in the hell. যখন যুদ্ধক্ষেত্রে ছিলেন তখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন এবং ওটাই যুদ্ধের প্রিন্সিপাল ছিল, কিন্তু এখন এখানে নরকে তোমার যুদ্ধ করার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা দুজনেই কিন্তু আমাদের নিয়মে বাধা ছিলাম, এখন তো আর বাধা নেই, এখন দুজনেই মৃত্যুর এপারের জগতে, তাহলে এখন তো আর শত্রুতা রেখে কোনো লাভ নেই। The speaker relieved the German soldier from pain of warfare by killing him. আমাদের পোয়েট সোলজার জার্মান সোলজারকে ওই যন্ত্রণার থেকে মুক্ত করেছেন তাকে মেরে। Hence the German soldier tried to bless the speaker, want to thank him. তাই জার্মান সোলজার তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে চেয়েছেন, এরকম একটা হাত তুলে আশীর্বাদ করতে চেয়েছেন যে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে ওই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছো। ডেড স্মাইল, স্মাইল উইদাউট এনি চার্ম অ্যান্ড ফিলিং। ডেড স্মাইল মানে যে হাসিটার মধ্যে কিন্তু খুব একটা বেশি চার্ম নেই, খুব একটা কিছু মাধুর্য কিন্তু নেই। এবার দেখো ডেড স্মাইল কথাটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ। স্মাইল ক্যান নট বি ডেড বাট দ্য পার্সন হু ইজ স্মাইলিং ইজ ডেড। হাসি কখনোই মৃত হতে পারে না, বরং যে ব্যক্তি মারা গিয়েছেন মানে আমাদের ওই জার্মান সোলজার তিনি মৃত, তাই তার হাসিটাকে বলা হচ্ছে dead smile. This is an example of hyperlinge. This is a figure of speech which interchange the syntactic relationship between two terms. দুটো টার্মস এর মধ্যে রিলেশনশিপটাকে চেঞ্জ করে দিয়েছে। এটা হয়তো ডেড ম্যান স্মাইল, বাট এটা করে দিয়েছে ডেড স্মাইল। যেমন ধরো এই যেমন এটা একটা হাইপ্যালেজের উদাহরণ। হাইপ্যালেজ একটা ফিগার অফ স্পিচ। যেমন ধরো রেস্টলেস নাইট, চিয়ারফুল মানি, এগুলো হাইপ্যালেজের উদাহরণ। রেস্টলেস নাইট মানে দ্য নাইট ইজ নট রেস্টলেস। দেখো রেস্টলেস নাইট কি কখনো হতে পারে যে বিশ্রামহীন রাত, এটা কি কখনো হতে পারে? তা না। মানে দ্য নাইট ইজ রেস্টলেস বাট দ্য পার্সন, নাইট ইজ নট রেস্টলেস বাট দ্য পার্সন হু কুড নট স্লিপ ইজ রেস্টলেস। যে ব্যক্তি ঘুমোতে পারছেন না আসলে তিনি একেবারে অস্থির হয়ে রয়েছেন। চিয়ারফুল মানি মানে money is not cheerful but it can bring joy. With 1,000 fears that Vision's face was grained, yet no blood reached there from the upper ground, and no guns thumped or down the flues made moan. Vision's face, the face of the German soldier, grained মানে হচ্ছে marked with। এবার দেখো এটার মানেটা কি বলতে চেয়েছে। Here the German soldier's face has been compared to the wood and grain is compared to the sorrow. As wood is marked with the pattern of lines of fiber, so was the face of the German soldier was marked with enormous sorrow. তোমরা দেখবে কাঠ যেখানে চেরাই করা হয়, যখন কাঠ কাটা হয় তার ভেতরে ঠিক এই ধরনের একটা এরকম একটা দাগ থাকে, দেখবে লাইন বাই লাইন একটা মার্ক থাকে। এই কাঠটার ক্ষেত্রেও তোমরা দেখতে পারো, আর এই সাইডের যে কাঠটা এটার ক্ষেত্রে তোমরা দেখতে পারো। আমি দুটো ছবি এখানে দিয়ে দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। যেরকম কাঠে কি হয় অনেকগুলো ফাইবারের লাইন প্যাটার্নস থাকে, ঠিক সেরকমই এখানে আমাদের পোয়েট সোলজার জার্মান সোলজারের ফেসটাকে কম্পেয়ার করেছে উডেন গ্রেনের সাথে, কারণ তার মুখে এরকম অনেক ছাপ স্পষ্ট, সেই সমস্ত যন্ত্রণার, সেই যুদ্ধের যন্ত্রণা এবং কষ্টের ছাপ কিন্তু স্পষ্ট। গ্রেন্ড মানে মার্কড উইথ। Yet no blood reached there from the upper ground. কি অদ্ভুত, মানে আমাদের জার্মান সোলজারের মুখে কিন্তু এখনো হাজারটা ভয় রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, যদিও বা ওপর থেকে ফ্রম দ্য আপার গ্রাউন্ড মিনস ফ্রম দ্য ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে কিন্তু কোনো রকম রক্ত কোনো রকম এখানে এসে পৌঁছয়নি, এখানে কিন্তু কোনো রক্তাক্তি কোনো কাণ্ড হচ্ছে না। অ্যান্ড নো গানস থাম্পড, কেউ কিন্তু বন্দুক চালায়নি। অর ডাউন দ্য ফ্লিউজ মেড মুন, কোনো রকম বম ব্লাস্ট কিন্তু হয়নি। তাহলে তাও কেন আমাদের পোয়েট মানে জার্মান সোলজারের মুখে এত ভয়ের ছাপ রয়েছে? স্ট্রেঞ্জ ফ্রেন্ড, আই সেড, হিয়ার ইজ নো কজ টু মোর্ন,
সিইং দ্য জার্মান সোলজার ইন স্ট্রেস, মিজারি অ্যান্ড সরো, জার্মান সোলজারকে স্ট্রেস, দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে দেখে দ্য স্পিকার সেড টু হিম, ওয়াই হি ইজ লুকিং আপসেট, কেন তোমাকে এত বেশি আপসেট দেখাচ্ছে, when there is no reason to this hell to lament upon, যেহেতু যখন এখানে বিলাপ করার মতো বা দুঃখ করার মতো কোনো কারণই নেই। নান, সেড দ্য আদার, এবার দেখো জার্মান সোলজার রিপ্লাই করলো কি, নান, হ্যাঁ ঠিকই তো, কোনো কিছুই নেই এখানে কারণ। সেভ দ্য আনডান ইয়ার্স, সেভ মানে এখানে একসেপ্ট, তিনি মনে মনে ভাবছেন, তার মনে কষ্ট হচ্ছে এখন কি জন্যে, যে বছরগুলো তিনি এই অস্বাভাবিক মৃত্যুর জন্য বাঁচতে পারলেন না, সেগুলোর কথা মনে করে কিন্তু তার এখন কষ্ট হচ্ছে। দ্য হোপলেসনেস, হোয়াট এভার হোপ ইজ ইয়ার্স ওয়াজ মাই লাইফ অলসো, তিনি বলতে চেয়েছেন আমাদের পোয়েট সোলজারকে, তোমার যা যা স্বপ্ন ছিল জীবনে, সে স্বপ্নগুলো আমারও ছিল, কিন্তু এখন মৃত্যুর পর সেগুলো কিন্তু আর সম্ভব নয়। কি সেই স্বপ্নগুলো, গ্র্যাজুয়ালি আমরা কবিতার মধ্যে এবার পড়বো। The German soldier replied that yes, there is no reason of being sad except those years that would not be lived by him due to his premature death. তার অস্বাভাবিক মৃত্যুর জন্য যে বছরগুলো তিনি বাঁচতে পারবেন না, সেগুলোর কথা ভেবে তার কষ্ট হচ্ছে। Death has snatched all his hopes, dreams and aspirations forever. মৃত্যু যেন তার কাছ থেকে সমস্ত আশা, তার তার স্বপ্ন, তার তার যে উদ্যম, সেগুলোকে যেন সব ছিনিয়ে নিয়েছে। দেখো বলছে, আই ওয়েন্ট হান্টিং ওয়াইল্ড আফটার দ্য ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, which lies not calm in eyes or braided hair, but mocks the steady running of the hour, and if it grieves, grieves richlier than hair. এখানে জার্মান সোলজার বলেছেন তিনি আইডিয়াল বিউটি খুঁজে বেড়াচ্ছেন, ওই বিউটির মধ্যে না, সবার মধ্যে বিউটির কনসেপ্ট এটাই থাকে, বোধহয় সুন্দর কোনো মহিলার, কোনো সুন্দরী মহিলার শান্ত চোখের মধ্যে যে সৌন্দর্য থাকে, কিংবা তার যে ট্যাঙ্গলড হেয়ার, তার যে ব্রেডেড হেয়ার, তার মধ্যে বোধহয় যে সৌন্দর্য ঘুরে বেড়ায়, বা যে সৌন্দর্য বাকি দুনিয়ার মানুষেরা দেখতে পান, সেই সৌন্দর্যের পেছনে কিন্তু আমাদের জার্মান সোলজার ছুটে বেড়াননি, তিনি ছুটে বেড়েছেন আমাদের আইডিয়াল বিউটির খোঁজার জন্য। কোন বিউটি? ফর হিম বিউটি লাইজ ইন ট্রুথ and the truth of pity of where, তার জন্যে অ্যাকর্ডিং টু জার্মান সোলজার যে সৌন্দর্য, কি সৌন্দর্য হচ্ছে যে যুদ্ধের সত্যতায়, যুদ্ধ থেকে তিনি একমাত্র একটাই জিনিস শিখেছেন, যেটাই হচ্ছে একমাত্র সত্য যুদ্ধের, যেটা হচ্ছে পিটি, দয়া। গ্রিভস রিচলিয়ার ইজ আ কিটসিয়ান ফ্রেজ, জন কিটসের নাম শুনেছ নিশ্চয় সবাই, এটা একটা কিটসিয়ান ফ্রেজ হুইচ মিনস ডিসঅ্যাপয়েন্টস হেভিলি, ঠিক আছে। এবং যদিও বা তিনি বেঁচে থাকতে, যদি যদি বেঁচে থাকতেন, না বলতে পারতেন, তার থেকে বেশি যা কষ্ট হতো, এখন এখন নরকে থাকাকালীন অবস্থায় তার আরো বেশি কষ্ট হচ্ছে, কারণ তার কাছে কোনো সুযোগই নেই বলার, কারণ তিনি মৃত। ফর বাই মি glee might many men have loved, and of my weeping something had been left, which must die now. I mean the truth untold, the pity of where the pity were distilled. দেখো, if the German soldier could live the rest years of his life, he would have informed people through his writing joy and sufferings of the war. Reading those who, some people may laugh, but some will definitely weep. But as now he is dead, the intolerable pain, misery and outcomes of war remains untold and unexpressed. জার্মান সোলজার বলতে চেয়েছেন, যদি তিনি তার জীবনের বাকি বছরগুলো বাঁচতে পারতেন, তাহলে কিন্তু মানুষজনকে এই যুদ্ধের সত্যতাটা বলার পর বলতে পারতেন, তার কবিতার থ্রু বা ইনফর্ম করতে পারতেন তাদেরকে, এবং যেটা শুনে হয়তো কিছুজন মানুষ হাসতে পারে না, বা তবে কিছুজন ডেফিনেটলি কষ্ট পাবেন বা বিলাপ করবেন। অসহ্যকর যন্ত্রণা কষ্টগুলো কিন্তু এক প্রকার না বলা হয়েই থেকে গেল। Now men will go content with what is spoiled, or discontent, boil bloody and be spilled. They will be swift with swiftness of the tigress, now will break ranks, though nations strayed from progress. Spoiled means হচ্ছে plunder and ruin. দেখো, German soldier and the poet soldiers future generations may be happy with the plunderage that they had gained in the war, but if they are not satisfied with this, they will arrange another war and thus invite their own death. এখানে জার্মান সোলজার বোঝাতে চেয়েছেন যে তার এই যে মানে হঠাৎ যে মৃত্যুটার ফলাফল কি হতে পারে। যুদ্ধে কি হয়, যুদ্ধে অনেক লুট হয়,
ঠিক আছে, এই লুটের দ্বারা বা এই লুট পেয়ে যদি তাদের ফিউচার জেনারেশন স্যাটিসফাই হয় তাহলে তো ঠিকঠাকই আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি তারা স্যাটিসফাইড না হয়ে থাকে তাহলে তারা আরেকটা যুদ্ধের ঘোষণা করবে, এবং এর ফলে কি হবে, অনেক ইনোসেন্ট লাইভস থাকবে না, সবাই মারা যাবেন, এবং তারা তাদের নিজেদের এইভাবে আরেকটা যুদ্ধ ঘোষণা করে তারা তাদের নিজেদের মৃত্যুকেই আলটিমেটলি ডেকে আনবে। অ্যাজ মিল্ক বয়েলস ওভার দেন স্প্লিট, দুধ যখন গরম করতে বসানো হয় তখন ফুটে ওঠে না হঠাৎ করে, দিয়ে এরকম উতরে পড়ে যায়। লাইকওয়াইজ আ ম্যানস এক্সেসিভ অ্যাঙ্গার উইল এন্ড ইন ইউজলেস স্পিলিং অফ ব্লাড, একটা মানুষের প্রয়োজনে বেশি রাগ কিন্তু কি করতে পারে, এক্সেসিভ ব্লাড সেট ঘটাতে পারে যুদ্ধক্ষেত্রে, এছাড়া কিন্তু কিছুই করতে পারে না। দে উইল বিকাম ফেরোসাস টু কজ ব্লাড সেট লাইক আ টাইগ্রেস, তারা একজন সিংহীর মতো হিংস্র হয়ে উঠতে পারে এবং শুধুমাত্র রক্তপাতই ঘটাতে পারে, এর থেকে বেশি তারা কোনো কিছুই গেইন করতে পারবে না। Courage was mine and I had mystery. Wisdom was mine and I had mastery. To miss the march of this retreating world into vain citadels that are not wild. Very interesting line. The German soldier was very brave. Also, he had skill. এখানে মিস্ট্রি কথাটার অর্থ হচ্ছে যে স্কিল। জার্মান সোলজার বোঝাতে চেয়েছেন যে তার মধ্যে দক্ষতা ছিল। কিসের দক্ষতা? দুনিয়াকে জানানো, তার যে হরেবল এক্সপিরিয়েন্স হয়েছে যুদ্ধক্ষেত্রে, সেটা তিনি দুনিয়াকে জানানোর তার দক্ষতা ছিল, তিনি কবিতার মাধ্যমে লিখে জানাতে পারতেন। উইজডম ওয়াজ মাইন, তার মধ্যে যথেষ্ট উইজডম, মানে হি ওয়াজ ভেরি মাচ ওয়াইজ, অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি। অ্যান্ড আই হ্যাড মাস্টারি, মানে তার মধ্যে একটা দক্ষতা ছিল, তার মধ্যে একটা ট্যালেন্ট ছিল যে তিনি কবিতা লিখে কিন্তু পুরো দুনিয়াকে জানাতে পারতেন দ্য ট্রুথ অফ ওয়্যার, দ্য কনসিকুয়েন্সেস অফ ওয়্যার। To miss the march of this retreating world into vain citadels that are not walled. দেখো, he could have prevented the nation doing another fight which leads them to the hill, but death snatched all his mastery and the truth remained unexpressed. তিনি হয়তো আমাদের যে দেশ বা জাতি যেটা এখন পিছিয়ে পড়ছে, কিসের জন্য? উন্নত চিন্তা ভাবনা না করে তারা যুদ্ধ যত বেশি করবে তত তারা অবনতির পথে অগ্রসর হবে, এবং তাতে কি হবে, দেশ বা জাতি পিছিয়ে পড়বে। তাই তিনি হয়তো পারতেন আমাদের ওই পিছিয়ে যাওয়া দেশ বা জাতিকে আরো এগিয়ে নিয়ে যেতে, ওইখানে আটকাতে তাদেরকে, কিন্তু পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ ডেথ তার সমস্ত মাস্টারি এবং মিস্ট্রিকে ছিনিয়ে নিয়েছে এখন। To miss the march with this retreating world into vain citadels that are not walled. আমরা সবাই দেখেছি চীনের প্রাচীর দেখেছি। চীনের প্রাচীর মূলত তৈরি করা হয়েছিল কিসের জন্য? সুরক্ষা দেওয়ার জন্য, যাতে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে আমাদের চীনের যে সাম্রাজ্য সেটা কিন্তু যেন রক্ষা পায়। সেরকম কোনো দুর্গ বা কোনো কেল্লা চারপাশে যদি প্রাচীর দিয়ে ঘেরা না থাকে তাহলে কি হয়, সেটা কিন্তু সহজেই সেটাকে ভেঙে ফেলা যায় বা আক্রমণ করে নষ্ট করা যায়। এখানে কিন্তু আমাদের জার্মান সোলজার বলেছেন, আ ফোর্ট্রেস উইদাউট ওয়াল ক্যান নট সিকিউর প্রোটেকশন, একটা প্রাচীরবিহীন কেল্লা বা দুর্গ যেমন কোনো নিরাপত্তা নেই, ঠিক সেরকম ভাবে ওয়্যার প্রোভাইডস নো পিস এন্ড রেজাল্টিং ইন অ্যানাদার ওয়্যার, যুদ্ধের মধ্যে কোনো শান্তি নেই, বরং একটা যুদ্ধ আরেকটা যুদ্ধকে লিড করে, যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। Then when much blood had clogged their chariot wheels, I would go up and wash them from sweet wells, even with truths that lie to defortend. চ্যারিট হুইলস আমরা প্রায় মুভিতে বা সিরিয়ালে দেখে থাকি, যখন কোনো মহারথীরা যুদ্ধ করেন, তিনি যে রথে চেপে যুদ্ধ করেন, যুদ্ধের শেষে যখন প্রচুর রক্তক্ষয় হয়, মানুষের মাংস রক্ত সব পড়ে থাকে, বা মানুষের যে ভিড়, মৃত মানুষের, তাতে যেমন তার চাকাগুলো আটকে যায় আর সামনের দিকে এগোতে না পারে, সেই ব্লাড ক্লগড হুইলসকে তিনি কি করবেন, তিনি সুইট ওয়েলস, এখানে বলেছেন তিনি মিষ্টি কুয়োর জলে কিন্তু সেগুলোকে ধুয়ে ফেলবেন, ইভেন উইথ ট্রুথস দ্যাট লাই টু ডিফরটেন, সেই সমস্ত সত্যের দ্বারা। এটার দ্বারা তিনি বলতে চেয়েছেন, দিস টু লাইন সাজেস্ট দ্যাট হোয়েন দ্য ওয়ার উইল বি ফিনিশড, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, হি উইল ডিসক্লোজ দ্য পিপল দ্য ট্রুথ অফ লাভ, পিটি, ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্রাদারহুড, তিনি লোকজনের সামনে প্রকাশ করবেন আসল সত্যতা, ভালোবাসা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের যে আসল সত্যতা সেটা তুলে ধরবেন, যে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট যুদ্ধ করার থেকে। হেয়ার সুইট ওয়েলস আর কম্পেয়ার টু দ্য ট্রুথস, এবং এখানে যে সুইট ওয়েলস, যে কুয়ো, মিষ্টি কুয়ো যেটার কথা বলা হয়েছে, সেগুলোকে তুলনা করা হয়েছে ট্রুথস এর সাথে। ইন দ্য থার্ড লাইন উই গেট ট্রুথস ইন প্লুরাল ফর্ম, প্রথমে কিন্তু কবিতায় আমরা ট্রুথ পেয়েছি ইন আ সিঙ্গুলার ফর্ম, এক বচনে, বাট এখানে কিন্তু আমরা ট্রুথস পাচ্ছি ইন আ প্লুরাল ফর্ম, বহু বচনে। এখানে ট্রুথ মানে অনেকগুলো সত্যের কথা তুলে ধরা হয়েছে, ওইখানে ট্রুথ মানে কিন্তু একটাই সত্য ছিল, হুইচ ইজ আ পিটি অফ ওয়্যার।
এখানে ট্রুথস মানে কি বলতে চেয়েছে, এখানে ট্রুথ মানে হলো দ্য ট্রুথ অফ লাভ, পিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ। I would have poured my spirit into stint, but not through wounds, not on the says of wear. Foreheads of men have blade where no wounds were. Without stint mean without limit. জার্মান সোলজার এখানে বলেছেন যে তিনি তার পুরো জীবনটায়, বাকি জীবনটাই হয়তো মানুষজনের উদ্দেশ্যে সঁপে দিতেন, তাদেরকে সত্য সম্বন্ধে অবগত করাতেন। হি উইল প্রিভেন্ট দেম ফ্রম ডুইং ওয়ার্স এন্ড কজিং ব্লাডশেড। তিনি হয়তো লোকজনদের যুদ্ধ করা থেকে বিরত করতে পারতেন বা রক্তক্ষয় করা থেকে কিন্তু তিনি তাদেরকে সরিয়ে ফেলতে পারতেন, কিন্তু যেটা এখন আর সম্ভব নয়। এবং তিনি এগুলো করতেন উইদাউট এনি প্রফিট, কোনো লাভ ছাড়াই কিন্তু তিনি করতেন। হি উড রাদার ফলো দ্য প্রিন্সিপালস অফ খ্রিস্ট। তিনি যীশু খ্রিস্টের যে নীতি সেটা অবলম্বন করে চলতেন। যীশু খ্রিস্ট যেমন সাধারণ মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে ফেলেছিলেন, ঠিক সেভাবে তিনি খ্রিস্টের নীতি মেনে চলতে চেয়েছিলেন। হু স্যাক্রিফাইসড হিমসেলফ ফর দ্য সেক অফ পিপল, যিনি সাধারণ মানুষের জন্য নিজের জীবনকে ত্যাগ করেছিলেন। I am the enemy you killed, my friend. I knew you in this dark. For so you frowned yesterday through me as you jabbed and killed. I parried, but my hands were loath and cold. Let us sleep now. এইবারে জার্মান সোলজার বলছে, আই এম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। আমি সেই শত্রু যাকে কিন্তু গতকাল তুমি যুদ্ধক্ষেত্রে মেরে ফেলেছিলে। ফর শো ইউ ফ্রাউন্ড, আমি তোমায় চিনতে পেরেছি তোমার এই ভ্রুকুটি থেকে। ঠিক আছে, কাল আমি অন্ধকারে যুদ্ধক্ষেত্রে কিন্তু তোমার যে মুখ বা তোমার যে চেহারা দেখেছিলাম, এখন কিন্তু আমি তা দেখে তোমায় চিনতে পেরেছি। ইয়েস্টারডে থ্রু মি অ্যাজ ইউ জ্যাবড অ্যান্ড কিল্ড, এবং যেহেতু তুমি কাল আমায় মেরে ফেলেছিলে, যখন তুমি আমার উপর প্রথম প্রহার এনেছিলে, আই প্যারিড, আই ট্রাই টু অ্যাভয়েড, আই ট্রাই টু ডিফেন্ড ইউ, আমি চেষ্টা করেছিলাম সেটাকে প্রতিরোধ করার। বাট মাই হ্যান্ডস ওয়ার লোথ অ্যান্ড কোল্ড, কিন্তু আমার হাতগুলো একেবারে দুর্বল এবং ঠান্ডা হয়ে গিয়েছিল। হি হ্যাড নো সাফিসিয়েন্ট স্ট্রেংথ, তার মধ্যে একদমই ক্ষমতা বেঁচে ছিল না আর যুদ্ধ করার বা আর প্রতিরোধ করার। লেট আস স্লিপ নাও, যেহেতু এখন আমরা মৃত্যুর দুনিয়ার মধ্যে আছি, আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই আর এসব কথা ভেবেও লাভ নেই, চলো আমরা চিরনিদ্রার দেশে পাড়ি দিই। প্যারিড মিনস অ্যাভয়েড, সেভ অর অবস্ট্রাক্ট। জ্যাম্পড মিনস হচ্ছে স্ট্যাবড, মানে যেমন ছুরি দিয়ে স্ট্যাব করা, সেই স্ট্যাবড। লোথ মানে ফিজিক্যালি উইক, একেবারে শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়া। দেখো এখানে এই কবিতাটা আমাদের শেষ হয়ে গেল। কবিতাটা ভালোভাবে পড়ো, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড অ্যানালাইসিস করে পড়ো, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। অ্যান্ড যদি তোমরা এইভাবেই বাকি সমস্ত কবিতা এসে ড্রামা পোর্শনস গুলো কভার করতে চাও এবং এসএলএসটি 9-10 এর প্রিপারেশন ভালো করে নিতে চাও, তাহলে আমাকে ফলো করতে পারো। আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো এবং প্রিপারেশন নেওয়ার জন্য আমার কোর্সে জয়েন হতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে হবে ইন দিস নাম্বার, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে 9339567060, এই নাম্বারে মেসেজ করো এবং মিনিমাম কিছু চার্জের এগেনস্টে কিন্তু তোমরা এই 2 মাসের মধ্যে এন্টায়ার 9-10 এসএলএসটি সিলেবাসটাকে কভার করতে পারবে। এবং আমি কথা দিচ্ছি তোমাদের সব ধরনের এমসিকিউ করিয়ে দেবো, যাতে তোমরা সাকসেসফুলি এক্সামটা অ্যাটেম্প্ট করে আসতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজ এত দূর, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, বাই।